গুড মর্নিং, শুভ সকাল। আর এই দেখুন, প্রত্যেক দিনের মর্নিংটা আমার এইভাবেই শুরু হয়। আমার 7টা 7:30 নাগাদ সকালে ঘুম ভেঙে যায়। ফড়িং যখনই আমাকে একটু নড়তে চড়তে দেখবে, লাফ দিয়ে বিছানাতেই শুয়ে থাকে, এই কোণায় ওই কোণায় সেই কোণায় যেখানেই থাকুক না কেন, লাফ দিয়ে এরকম বুকের ওপরে মাথাটা দিয়ে শুয়ে রইবে। ওকে যদি একটুখানি গা হাত পা চুলকে দিতে না পারি কিংবা এই আদরটুকু না দিতে পারি, সারাদিন এমন বাদরামি করবে। অন্যান্য দিন আমি দেখাতে পারি না, আজকে ফোনটা আমার মাথার সামনে ছিল বলে আপনাদের দেখালাম। তো চলুন, সকালের প্রথম আধা ঘন্টা আমি আমার ফড়িংকে দিয়েছি, তাতে ও খুশি আমিও খুশি। আর দেখুন না, 8টা মতো বাজে, বাইরেটা কেমন অন্ধকার অন্ধকার, মানে সূর্য দেবতার সেই রোদের তেজটা এই কয়দিন ধরে দেখাতেই পাচ্ছে না। হুম, শীতকালে মনে হয় দিনের ভাগটা কম থাকে, রাতের ভাগটাই বেশি, না গো? আমার তো সেরকমই মনে হয়। আর আমাদের ছাদ বাগান থেকে যে সমস্ত ফুলের গাছগুলো বাঞ্ছার বাগানে নামিয়ে দিয়েছে, সেখান থেকে কয়েকটা গোড়াশুদ্ধ গাছ আমি এনে বাঁচানোর চেষ্টা করছি। এটা ওই হলুদ হলুদ মাইকের মতন ফুল হয় গো। নার্সারি থেকে কেনার সময় বলেছিল 12 মাস ফুল দেবে আর বর্ষাকালে অনেক ফুল দেবে। দেখেছেন কত কুড়ি এসছে। এই গাছটা চোখের সামনে মরে যাবে, দেখতে কেমন লাগে না? গাঁদা গাছগুলো বসাবো বসে বসে। আর আমি না সপ্তাহে 2টো দিন ওয়াশিং মেশিন চালাই। প্রত্যেক দিন ওয়াশিং মেশিন চালানোর দরকার পড়ে না, ওই বুধবার শনিবার। আর যেদিন অনেক ময়লা বিছানার চাদর থাকে, সেই সপ্তাহে একটা এক্সট্রা দিন আমি ওই বিছানার চাদর কাচার জন্য ওয়াশিং মেশিনটা চালাই। তা 11টার জলে কাচাকুচি হয়, তারপরে টাইমের জল আসলে পাম্প চালিয়ে দিই, ট্যাঙ্কি ভরে যায়। আর এই ভেজা জামা কাপড়গুলো রাতের দিকে বালতি করে ওপরের ঘরে তুলে রাখি, যে সকালের দিকে তো এই জায়গায় আমি বসে কিছুক্ষণ সময় কাটাবো, তা খালি হাতে সময় না কাটিয়ে এই ভিজা জামা কাপড়গুলো মেলে দিলে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে ওই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। আর স্ট্যান্ডের মধ্যে যে শুকনো জামা কাপড়গুলো ছিল, সেগুলোও এক হাতে ভাঁজ করে রাখলাম। আর ওগুলো মেলে দেওয়ার পরে আমি ঘর মুছতে গেছি, ওদিকে ইন্দ্র ছাদ থেকে হাঁক দিচ্ছে, ও মামন শিগগিরই আসো, আমি ছাদে যে হলুদ গাছ পুঁতেছিলাম সেগুলো এখন তুলবো, প্রচুর হলুদ বেরিয়েছে, মনে করে ক্যামেরাটা নিয়ে আসবে কিন্তু। আমিও দৌড়ে গেলাম। বাবা দেখেছেন, পুরো খালি ধুধু করছে পুরো, একটা ফুলের গাছ নেই। আরে ফুলের গাছগুলো রোদ্দুরে দাও শোনা, উঠেছে একটুও হলুদ? ও এই তো ইন্দ্র হলুদ গাছ বসিয়েছিল, সেই হলুদ, ওই হলুদের মুখ কেটে কেটে বসানো হয়েছে, সেইখান থেকে দেখুন কতগুলো হলুদ বেরোলো। এ তো আদা বসিয়ে দিলে আদাও হবে গো, যখন আদার অনেক দাম থাকে তখন তুলে নিয়ে ব্যবহার করলেই হয়। অবাক হয়ে গেলাম, সব ফুল গাছ ফেলে দেওয়ার পরে একখানাকে রেখে দিয়েছে। আর ওইখানে যে ফুল গাছগুলো মানে ছিঁড়ে তুলতে গেছিল মোচড় দিয়ে, পারেনি, দেখাই যাচ্ছে। এই যে খুন খারাপি করে দিয়েছে, এগুলো এখন বাঁচবে কিনা জানি না। আর পদ্ম গাছটা তুলে একটা মাটির টবে লাগিয়ে রেখেছি। আর গোলাপি জবার গাছটা বলেছিলাম না, গোলাপি জবার গাছ অনেক দিন ধরে ছাদ বাগানে লাগাবো লাগাবো করছি, কিন্তু পাচ্ছি না। তা রথের মেলা থেকে কিনেছিলাম, সেটাকেও বাঁচিয়ে একটা টবে রেখেছি। শীতকালে ছাদে একটু গাঁদা গাছ না থাকলে কি হয় বলেন তো? এই তার থেকে বরং আমরা একটা কাজ করি ইন্দ্র, আজকে ছোট ছোট 3টে টব কিনে নিয়ে আসি, ওই গাঁদা গাছগুলো ব্যালকনিতে লাগিয়ে দিই। হ্যাঁ, যেটুকু রোদ্দুর পাবে পাবে, আর 3টে এখানে থাক। এ দুনিয়ায় যে দিতে পারবে সেই টিকে থাকবে, যে দিতে পারবে না, যে দেখাতে পারবে না, তাকে আস্থা করে ফেলে দেবে মানুষ। এই যে ছাদ বাগান দিয়ে বুঝুন না, সোজা ক্যালকুলেশন। যে ফুল গাছগুলো ফেলেছে সেগুলো তো শীত ঘুমে চলে গেছে, এখন ফুলও ফুটছে না, কিছুই হচ্ছে না। খামোখা যত্ন করবো, যাও ফেলায় দাও। কিন্তু এটার মধ্যে হয়তো কুড়ি দেখতে পেয়েছে, ফেলেনি। এগুলো তো দেশি জবা নয়, দেশি জবাগুলো শীতে ফুল দেওয়া বন্ধ করে। আর অন্যান্য যে জবাগুলো,
সেগুলো ঠিকঠাক যত্ন নিলে এই শীতের টাইমেও ভালো ফুল দেয়। ম্যাজিক মপের বাস্কেটে অল্প একটুখানি জল নিয়ে শুধু সাপটে নিচ্ছি ঘরটা। এখন আর ভালোভাবে মুছতে পারবো না, ওই সিঁড়ির যত কাদা পায়ে পায়ে নিচে আসছে, বেকার খেটে লাভ কি। তবে ঘর না মুছলে তো ভালোও লাগে না, বলুন না, পায়ের নিচটা পুরো চ্যাটচ্যাট করবে। সিঁড়িটাও সাপটে নেব। চলুন এবারে আমি ঘরটা মুছে নিই। এই হলো ইন্দ্রর ঘর। আমি 7 বছর ধরে ইউটিউব করছি, এখনো পর্যন্ত আমি আমার হোম ট্যুর দিতে পারিনি। খালি মনে হয় কি দূর সারা বাড়ি ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে কথা বলছি, আবার আলাদা করে কি হোম ট্যুর দেবো। সে যাই হোক, ওই ছাদ বাগান দেখতে গিয়ে ইন্দ্রর সঙ্গে 2-1টা কথা কাটাকাটি হয়ে গেল। সে ভয় পেয়ে গেছে, লোক দিয়ে গাছ পরিষ্কার করিয়েছে তো, ও নিজেও বুঝতে পারেনি যে সব ফুল গাছ একেবারে টেনে নাবিয়ে ফেলবে। ওই আমার মন ভোলানোর জন্য 8খানা গাঁদা গাছ এনে নিজের হাতে পুঁতছে, আর সিঁড়িটাও মুছে নিলাম। আজকে এই এত মোছামুছির কাজ করার ইচ্ছা আমার ছিল না। ওই টবগুলো নাবিয়েছে তো, মাটিগুলো পড়েছে, পায়ের নিচটা চ্যাটচ্যাট করছে। আর লাল হারপিক মোছার জলে মিশিয়ে ঘর মুছলে পরিষ্কার হয়, সেটাও পেলাম না। সে যাই হোক, হয়ে গেছে। চলুন। সিঁড়িতে জল থাকলে পা দিতে ভয় লাগে, জানো, স্লিপ করে না পড়ি। গতকাল ইন্দ্র বাজার করে এনে রেখেছে, যেভাবে রেখেছে সেইভাবেই থেকেছে। এখন গুছিয়ে ফেলবো। নিচের ঘরটাও মুছতে হবে, ঘড়ির কাটা 10:30টার ঘরে। আর কালকে রাইফেল ক্লাবের বাগান থেকে টাটকা পালং শাক এনেছে। কয়বার বললো পালং শাকটা রান্না করে দিও না, পালং শাকটা রান্না করে দিও না। আজকে ওই রসুন দিয়ে বেগুন দিয়ে ভেজে দেবো, একটু বড়ি দিয়ে। ওই পালং শাকের ঘন্ট বানালে এতটা হয়ে যায়, কেউ খেতে চায় না। আমার তো ভালোই লাগে না, আমার মুখে তিতকুটে লাগে। আর আমার পালং শাক খাওয়া ভালো। হ্যাঁ, না ওইভাবে ভালো লাগলে তো হবে না, আমার যেভাবে রাঁধতে ভালো লাগে আমি সেভাবেই করবো। দেখবে আমি যেভাবে রেঁধে দেবো ওটাও ভালো লাগবে। মা জেঠিমা যেভাবে রান্না করে খাইয়েছে সেটাই স্বাদ, আর বউ যেটা রাঁধবে সেটা স্বাদ হবে না। ও তো ভাবনা চিন্তা ভুল। আমার সঙ্গে এখন তোমাকে বাকি জীবন কাটাতে হবে, আমি যেভাবে রান্না করবো সেভাবেই খেতে হবে, তাই না বলুন? বাঁধাকপি, লঙ্কাগুলো এনেছো জবরদস্ত ভাই। গরম ভাতে ঘি দিয়ে এরকম একটা কাঁচা লঙ্কা ডলে 1 থালা ভাত উড়িয়ে দেওয়া যাবে। মোটা মোটা কাঁচা লঙ্কা, এগুলোর বোটা ছাড়িয়ে রাখবো। হয়ে গেল বাজার গোছানো। বাকি খোসা পাতা ফেলাই দিতে হবে। আচ্ছা এবারে বলুন তো, শীতকালে সারাদিন যেমন তেমন, কিন্তু সন্ধ্যের পরে কাদের কাদের মন খারাপ হতে শুরু করে? বাড়ি থেকে বেরোতেও ইচ্ছা করে না, আবার মনে হয় না যত সুখ ওই বাইরেই রয়েছে, ঘরের মধ্যে আমি পচে গলে মরছি। আমার কিন্তু এরকম হয়, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, আবার ঘরে যে কি দেখে মনটা ভালো করব সেটাও বুঝতে পারি না। সেই জন্য জানলার সামনে দিয়ে টুনি লাইট ঝোলাচ্ছি। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শীতের দেশে এই শীতকালে ক্রিসমাস উপলক্ষে চতুর্দিক টুনি লাইট দিয়ে সাজানো হয়। আর এমনিও টুনি লাইটের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হতে বাধ্য। জীবনে যখন একঘেয়েমি চলে আসবে তখন একটু মোমবাতি জ্বালিয়ে রেখে তার দিকে তাকিয়ে থাকবেন, কিংবা প্রদীপ জ্বালাবেন, মন এক ঝটকায় ভালো হয়ে যায়। আমাদের বাঙালিদের মধ্যেও নিয়ম রয়েছে, ওই কার্তিক মাসে যখন প্রথম শীত পড়বে সেই টাইমে তুলসী তলায় প্রদীপ দেওয়া, কিংবা বাড়ির চারপাশে প্রদীপ দেওয়া। হ্যাঁ, দামোদর মাস বলে কার্তিক মাসকে। হ্যাঁ, মানুষের মনের কথা খেয়াল রেখেই তো কত নিয়ম। বেলা করে ঘুম থেকে উঠেছি তো, এই 11:30টাকে যদি বেলা ভেবে ফেলি, মানে অনেক বেলা হয়ে গেছে, এরপরে কাজগুলো কখন সারবো, কখন করলে মাথায় চাপ বাড়বে। তাই মনকে শান্তি দেওয়ার জন্য 11:30 12টাকেও এখন সকাল বলে চালাতে হচ্ছে। এখন খাওয়া দাওয়া করব, তারপরে রান্না বান্না হবে। প্রভুকে ডাক দিয়ে আসলাম, কালকে কলেজে গেছিলো তো, তা খুব জার্নি হয়ে গেছে। বললো মা আমাকে একটুখানি ঘুমাতে দাও, আমি ঠিক টাইম মতো উঠে পড়বো। ঠিক আছে, আজকে ইঁচড়ের তরকারি রান্না করব। নতুন আলু দিয়ে করবো না পুরনো আলু দিয়ে করবো, কি দিয়ে করবো দেখছি। একটু চিংড়ি মাছ থাকলে ভালো হতো। আর বুবু এসে গেছে। চা খাবি? চা খেতে ইচ্ছে হচ্ছে তো, করবি তুই? তাহলে কর। বুবু উঠে গেছে, এখন সকাল সকাল একটুখানি চায়ে চুমুক দিতে হবে।
আর এই দেখুন বন্ধু, চা খেতে বসার আগে সব রেডি করে রেখে নিয়েছি, নালে না ছোটোখাটো কাজগুলো করার ইচ্ছা চা খেতে খেতে মরে যায়। ইঁচড়টাকে ছাড়িয়ে এইটুকু বের করতে পেরেছি, আর বাদ বাকি সব ভুচরো। এই কয় মাস ধরে দেখছি ইন্দ্র বাজার থেকে কিছু আনার আগে ফোন করে নিচ্ছে, মামন ইঁচড় পাওয়া যাচ্ছে, আনবো? যদি বলি না তো সেটা আনছে না, যদি বলি হ্যাঁ সেটাই নিয়ে আসছে। মানে এত বাজার নিয়ে ঝামেলা অশান্তি করেছি, এখন ওর মনে ভয় বসে গেছে যে না বলে বাজার থেকে কিছু তুলে নিয়ে গেলেই অশান্তি হবে। আর এতদিন দেখছিলাম বিগ বস, আমি বিগ বস যতদিন চলে ততদিন আমি মানে খুব ব্যস্ত, মনে হয় কাজকর্ম সেরে কতক্ষণে বিগ বস দেখতে পাবো, বুঝেছেন? ওটা শেষ হয়ে গেছে, এই দেখুন এখন চোর থেকে সাধু হয়েছি, প্রেমানন্দ বাবাজির সৎসঙ্গ শুনছি। শুনুন, চলুন, হ্যাঁ আপনারা এরকম করবেন, মন যেটা চায় সেটা করুন, তারপরে মনকে শান্ত করার জন্য আবার যেটা দিতে লাগবে সেগুলো খুঁজে বেড়ান। দেখেছেন? ও ভুচড়াটা তো দেখালাম না, নাহলে বুঝবেন কি করে যে কতটা লস হলো। কানে হেডফোন দেওয়া, দেখেন ইঁচড় যদি এই শুদ্ধ রান্না করতাম না খেতে পারতাম না, অফ সিজনের তো। তবে এখন সব জিনিস যে 12 মাস পাওয়া যায়, এটার জন্য চাষিবাসীদের ধন্যবাদ। চলেন এই এঁচড়টাকে প্রেসার কুকারে লবণ হলুদ দিয়ে দুখানা সিটি দিয়ে নাবিয়ে নেব, তারপরে রান্না হবে। আর পালং শাকটা বললাম ভাজবো, ইন্দ্র বলে আমি এইভাবে ভালো খাই না, ঘন্ট করে দাও। ঘন্ট করার জন্য সবজি নেই, ভাজলে না তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন বন্ধু, পালং শাকটাকে ভালো করে ধুয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটে লবণ দিয়ে ভাপিয়ে নেব। এবারে বলবেন যে পালং শাকের সব ভিটামিন তো ওই ভাপানো জলের সঙ্গে বেরিয়ে যাবে। এখন শাক পাতাতে কোনো ভিটামিন থাকে না, এই সব সার দেওয়া জিনিস, তা একটু ভাপিয়ে না খেলে পেটে গিয়ে বিষক্রিয়া করবে। ওই দেখেছেন, ওই ভাপিয়ে নেওয়া শাকটাকে জল ঝরিয়ে নিয়ে আলু বেগুন তেলের উপরে একটুখানি ভেজে নিয়েছি, তারপরে ভাপানো শাকটা দিয়ে একটু বড়ি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে রাখলেই হয়ে যাবে ওই শাক ভাজা। ওই যে এসে গেছে, এসে গেছে, ফরিংয়ের পাপা চলে এসেছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় রেডি করে রেখেছি, কাল সকালে চালাবো। এইরকমই করে গো। তো চলুন বন্ধু, এখনো রান্নাঘর সাপটে উঠতে পারেনি, ইন্দ্র চলে এসছে, বেলা অনেকটাই হয়েছে তো। গতকালকের ডাল জাল দিলাম, আর এই হলো পালং শাক বড়ি আলু দিয়ে একটা তরকারি, ঘন্ট টাইপেরই হয়ে গেছে, ভাজা ভাজা করতে চেয়েছিলাম, হলো না। টাটকা শাক তো অনেকটা জল ঘরে ঘরে ইন্দ্র। আর এই হলো ওই ইঁচড় আলুর তরকারি, ঠিক আছে, কালারটা একদম মাখা মাখা করেছি। বললাম ইন্দ্রর জন্য ডাল থাকলে তরকারি যতই টাইট মাখা মাখা হোক না কেন কোনো অসুবিধা নেই, ইন্দ্রর একটুখানি ডাল ঝোল লাগে, বুঝেছো? চলো, আমাকে বাসি ডালি বাঁচিয়ে দেয়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 6:45 ঘরে যোগব্যায়ামে যাবো বলে রেডি হয়ে নিয়েছি। পুপু প্র্যাকটিসে গেছে, আর ইন্দ্রকে দিয়ে 4টে টব আনা করালাম। ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে 10 ইঞ্চি না 8 ইঞ্চি, আমি আবার চোখ দিয়ে মাপ বুঝি না, বুঝেছেন? মনে হলো 10 ইঞ্চি, তা 10 ইঞ্চিরই টব এনেছে। কালকে ওই মরে যাওয়া হাফ মরে যাওয়া গাছগুলোকে একদম গোবর সার দিয়ে আর যত রকম যা কিছু আমার আছে সব দিয়ে বসিয়ে বাঁচানোর চেষ্টা করব। চোখের সামনে গাছ মরতে দেখলে না খুব খারাপ লাগে, অতি যত্নে ওগুলোকে বড় করেছি তো। আর এই দেখুন সকালবেলায় যে লাইটটা লাগিয়েছিলাম সেই লাইটগুলো এখন জ্বালিয়ে দিয়েছি। আর ক্রিসমাস ট্রিটা ইন্দ্র বলছি, দেখেছেন ইন্দ্রর পেটে মনে হয় খিদা, না চাইতেও যদি কারোর নাম বারবার মুখে আসে না তখন ভেবে নেবেন তার পেটে খিদা। দুপুরে খেয়েছে গো। যেটা বলছিলাম, পুবুকে দিয়ে রাত্রিবেলায় বের করিয়ে রাখবো, ভাল লাগছে না কি? শীতকালে ঘরে দুয়ারের বাইরে তো বেরোনো হয় না, আলিস্যর চোটে বাড়ির জামা ছাড়তে ইচ্ছা করে না। আবার এই যাই হোক, আমার শীতকালের সন্ধ্যের পর থেকে কেমন মনটা খারাপ হতে শুরু করে, একটু লাইট ফাইট লাগিয়ে রাখলে ভালো হয়। হ্যালো, দেখ কে গো? হ্যালো, রিটার্ন, হ্যাঁ আসুন। দেখুন ভালো লাগছে না?
অ্যামাজন থেকে এসছে। এই গাছগুলোর গোড়ায় গোড়ায় একটু জল দিয়ে যাই, কালকে তো ব্যবস্থা করবই। দেখেছেন একদিনে কেমন পাতা মূর্ছা গেছে, চোখের সামনে এগুলো দেখতে ভালো লাগে গো। আর আপনাদের মধ্যে কয়েকজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে এই জায়গায় তো গাছ লাগানোর ব্যবস্থা করা আছে, তাহলে গাছ লাগানো কেন মামুন? এখানে রঙ্গিলা এসে শুয়ে থাকে। বর্ষাকালের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে রঙ্গিলা এই জায়গার মাটি খুঁড়ে বেশ সুন্দরভাবে শুয়ে থাকে, ওই কারণে আর গাছ লাগানো হয়নি। রাস্তার বাচ্চাগুলোর জন্য চট পেতে দেওয়া হয়েছে। এখানে একজন শুয়ে রয়েছে, আবার ওইখানে ছাউনি বানিয়ে দিয়েছে, তার নিচে কতগুলো চট পেতে রেখেছে। রাস্তার কুকুরগুলো দেখুন কিভাবে শুয়ে রয়েছে। এরা ভালো ভদ্র বাচ্চা, যেখানে চট পেতে দিয়েছে, কার্টুন পেতে দিয়েছে, সেখানেই কি সুন্দর একের পর এক লাইন দিয়ে শুচ্ছে। আর আমার ফড়িংটাকে এত যত্ন সহকারে কার্পেট পেতে দিই, সেখানে না শুয়ে খাটে উঠেছে। এই বাড়ির সামনে এই বাতি দিয়েছে কেন? এখন ঠান্ডা পড়েছে তো অনেকে বাড়ি বসে অনলাইনে ক্লাস করে নিচ্ছে। আমিও চাইলে করতে পারি, কিন্তু হবে না আমার দ্বারা। এখানেই ফাঁকি দিই চোখের সামনে, হ্যাঁ বাড়ি বসে অনলাইনে করলে তো। এখানে একখানা বিয়ে বাড়ি রয়েছে, সেই বিয়ে বাড়ি থেকে খাবারের গন্ধ নাকে এসে মানে এত লোভী বানিয়ে দিল, বাড়ি এসেই মনে হচ্ছে কিছু কষা কষা গরম ভাতের সঙ্গে খাই। তাই ইন্দ্রকে বললাম একটু গিলা মেটে এনে দাও তো। গিলা মেটে নতুন আলু 2 টুকরো করে কেটে একদম মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি। আর মেটেটা বেশি পরিমাণে এনেছে। ইদানিং দেখছি এই আমরা তো এই গিলা মেটে খুব একটা খাই না, মাঝে মধ্যে বিয়ে বাড়ি থাকলে যখন অনেক মাংস কাটা হয় তখন গিলা মেটে দোকানে থাকে, ফোন করলে ইন্দ্র গিয়ে নিয়ে আসে, সে মাঝে মধ্যে। তা মেটে ধোয়ার সময় কিংবা রান্না করার সময় ফড়িং আর রান্নাঘর থেকে নড়ে না। এর আগের দিন মেটে চটকে ভাত দিয়েছি, সেই পাগলের মতন করছে, মানে আরও আছে কি না, দাও 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 এরকম। তাই 2 বড় বড় মেটের টুকরো ফড়িংয়ের জন্য হলুদ দিয়ে সেদ্ধ করলাম। দুপুরে ওর জন্য চিকেন করেছি, তাও মেটেটাকে সিদ্ধ করে রাখলাম, যেহেতু ভালো খায়। কিছু কিছু মাছও খুব ভালো খায় জানেন, যেমন লোটে মাছ, তারপরে আরেকটা কি মাছ জানো, বোয়াল মাছ। যখন রান্নাঘরে ভাজাভুজি করি কিংবা রান্না করি, ওইখান থেকে সরতে চায় না। মাছ ভয়ে দিই না, যদি কাটা বিঁধে যায়। এমনি তো একটু বলদ বলদ ফড়িংটা, বুদ্ধি নেই গো। এই দেখুন একদম ঝাল ঝাল কষা করে রান্না করব। আর ব্যায়াম থেকে এসে আমার এত শীত লেগে গেছে, কম্বলের নিচে যে ঢুকেছি, ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আমি আর টের পাইনি। না এবারে তো রান্না করতেই হবে। রুটি করিনি, কালকের কিছুটা ভাত রয়েছে, সেই ভাতটাকে ওঠাতে হবে, মাইক্রোওভেনে গরম করব, একদম গরম ভাতের মতন স্বাদ হয়ে যাবে। হাঁড়িতে কিছুটা ভাত রয়েছে, সেই দিয়ে ওই দিয়ে হয়ে যাবে। আর একটুখানি ইঁচড়ের তরকারি রয়েছে, পুপু কালকে কলেজে যাবে মনে হয়। বন্ধু কষা কষা গিলে মেটের তরকারি। রাতের বেলায় তো 1 থালা ভাত খাওয়া যাবে না, তাই এই দিয়ে ওই যে মাইক্রোওভেনে ভাত গরম হচ্ছে, এইটুকু ভাত। এই সমস্ত জিনিস শীতের দিনে রাতের বেলাতেই ভালো লাগে, তাই না? ঘি গরম মশলা দিইনি, দেব ধনে পাতা আর ওই যে পেঁয়াজের পাতা ছিল যে সেইটা। 2-5 মিনিট ঢাকা চাপা দেওয়া থাক, ফড়িংয়ের খাওয়া হয়ে গেছে, বুঝেছেন? চলুন। হয়ে গেছে। কেমন কালারটা কেমন এসেছে? আমি বিয়ে বাড়ির গন্ধে লোভে লোভে এই রান্না করে ফেললাম। আপনারাও এই রান্নার কালার দেখে লোভে লোভে কালকে রেঁধে বেড়ে খাবেন। ওকে, টাটা।